বিয়ের ৩ বছরের মাথায় আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্সের একমাত্র কারণ আমি কোনোদিন সন্তানের মা হতে পারবো না, ডাক্তার বলেছে। তারপর থেকে আমার সুখের জীবনটা যেন ধ্বংস হতে শুরু করলো। আমার শাশুড়ির ব্যবহারও পরিবর্তন হতে শুরু করলো। যে স্বামী আমাকে ছাড়া কিছু বুঝতো না, যে শাশুড়ি আমার হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না মুখে রুচি হতো না, কোথায় গেল সেসব ভালোবাসা? একটা বাচ্চা না হওয়ার জন্য সবকিছু শেষ হতে শুরু করলো। কিছুদিন পর ডাক্তারের কথা শুনে আমার স্বামী নিতুল বলল, নিতু, তোমাকে একটা ভয়ঙ্কর কথা বলবো এখন, তুমি প্লিজ প্রস্তুত হয়ে নাও কথাটা শোনার জন্য। আমি অবাক হয়ে বললাম, ভনিতা করছো কেন? সহজ করে বলে ফেলো তো, কি বলতে চাও? নিতুল তখন কঠিন মুখ করে বলে ফেললো, আমি তোমাকে নিয়ে আসলে আর সংসার করতে পারবো না। তাছাড়া আমার মা যখন শুনেছে যে তুমি কখনো কনসিভ করতে পারবে না, তখন মাও সেম কথাটাই বলেছেন, তোমায় ডিভোর্স দিয়ে দিতে। আমি নিতুলের দিকে অসহায় এবং অবাক হওয়ার চোখে তাকিয়ে রইলাম। নিতুল মুখ শক্ত রেখেই বলল, নিতু, আমি অপারগ। সন্তান দিতে পারবে না এমন মেয়ে নিয়ে গল্প উপন্যাসের নায়কেরাই শুধু সংসার করতে পারে, বাস্তবে এমন হয় না। নিতু, আমি তোমাকে সত্যি সত্যি ডিভোর্স দেব। সেদিন ডাক্তার দেখিয়ে নিতুলের সাথে সাথে তবুও তার বাসা পর্যন্ত গেলাম। ভাবলাম আমায় এভাবে বেহায়ার মতন ওর পিছন পিছন যেতে দেখে আমার প্রতি ওর মায়া জন্মাবে, তখন আর আমায় ডিভোর্স দিতে পারবে না ও। কিন্তু অদ্ভুত রকম কাণ্ড হলো বাড়িতে যাওয়ার পর। সব কিছু শুনেই ওর মা বললেন, নিতুল, শত হোক নিতুর সাথে তুই 3 বছর সংসার করেছিস, ওর প্রতি তো আমাদের একটা দায়িত্ব কর্তব্য তো আছে। ওকে ডিভোর্স দিতে হলে দিবি, 2-3 মাস যাক, ততদিনে তোর জন্য আমরা নতুন বউ দেখি, নিতু আমাদের সাথে বউ দেখবে। আমি তখন ভীষণ রকম চমকে উঠলাম। পৃথিবীতে একজন নারী অন্য একজন নারীর প্রতি এত নিষ্ঠুর হতে পারে তা ভাবতেও পারছি না আমি। এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছেই হচ্ছে না আমার। আমি সঙ্গে সঙ্গে কান্না মাখা গলায় বললাম, নিতুল, আর কোনো মায়া দেখাতে হবে না আমার প্রতি, যথেষ্ট মায়া দেখিয়েছো। আমি এক্ষুনি চলে যাব বাসায়, মার কাছে চলে যাব। ভেবেছিলাম আমার কান্না ভেজা গলায় আমার স্বামী ও আমার শাশুড়ি আমার কষ্টটা একটু হলেও হয়তো বুঝবে, হয়তো মায়া হবে আমার জন্য। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিতুলের মা বললেন, তাহলে নিতুল এগিয়ে দিয়ে আসুক। আমি বললাম, না, আমাকে কাকুই দিয়ে আসতে হবে না। নিতুলের মা এবার নিতুলকে বললেন, নিতুল, তুই তবে ডিভোর্স দিয়ে দে, মামলা ডিসমিস হয়ে যাক। নিতুল সঙ্গে সঙ্গে বলে দিল, তাই হবে। পরদিনই উকিল এলো বাড়িতে, সবকিছু জেনে ঠিকঠাক করে চলে গেলেন। 1 মাসের মধ্যেই নাকি আমার আর আমার স্বামী নিতুলের সাথে ডিভোর্স হয়ে যাবে। তারপর এই একটা মাস আমাকে ওদের সাথে থাকতে হয়েছে। তখন কত রকম রূপ দেখতে পেয়েছি। আমার আর আমার স্বামীর একসাথে থেকেও আমরা একসাথে থাকতাম না। প্রয়োজন ছাড়া আমার স্বামী আমার সাথে একটা কথাও বলতো না। আর আমার শাশুড়ি, সে তো শুধু ডিভোর্সের অপেক্ষায় দিন গুনতো আর একে ওকে মেয়ের সন্ধান চাইতো। ভালো, নম্র, বাড়ির কাজ জানা আর সন্তান দিতে জানে এমন মেয়ে চাই। কিন্তু ওনাকে কে বোঝাবে যে সন্তান দিতে পারবে আর কে পারবে না সেটা যে ওপরওয়ালা ঠিক করেন। অবশেষে একটা মাস শেষ করে ফেললাম। হঠাৎ আমি একদিন নিজের ঘরে চুপচাপ বসেছিলাম। নিতুল আমায় হঠাৎ ডেকে আনলো ড্রয়িং রুম থেকে। এসে দেখি উকিল সাহেব বসে আছেন। বুঝতেই পারলাম আমার এই বাড়িতে থাকার দিন শেষ। ডিভোর্স পেপারে সই করার আগে পুরো বাড়িটা ভালো করে দেখে নিলাম। 3 বছর এই জায়গায় কাটিয়েছি। কত স্মৃতি, ভালো মন্দ সব কিছু যেন আজ শেষ হয়ে গেল। অতঃপর রাত করে বাড়িতে একা একা কোনো খবর না দিয়েই হঠাৎ করে ফেরায় মা ভীষণ রকম অবাক হয়ে গেলেন। অবাক হলেন ভাইয়াও। মা ভয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, কি হয়েছে নিতু, এত রাতে যে একা একা চলে এলি? আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠে বললাম, মা, গো,
আমি একেবারে চিরতরে চলে এসেছি। ভাইয়া অবাক হওয়া গলায় বললেন, মানে? আমি কাঁদতে কাঁদতেই বললাম, আমায় নিতুল ডিভোর্স দিয়েছে। মা কাঁপা কাঁপা গলায় বললেন, কি বলছিস? হঠাৎ করে এমন কেন করলো ও? আমার সন্তান হবে না এই জন্য ডাক্তার বলেছে আমি কোনোদিন মা হতে পারবো না। ভাইয়া একেবারে চুপ হয়ে গেলেন কথাটা শুনে। মা কাঁদতে শুরু করলেন আমায় জড়িয়ে ধরে। আর আমি ভাবতে লাগলাম, আমার কি উপায় হবে এখন? আমার জীবনটা নষ্ট হয়ে গেল এভাবে। সকালবেলা পরাগ এলো আমাদের বাসায়। পরাগ হচ্ছে আমার ভাইয়ের বন্ধু এবং আমার প্রাক্তন। তার চাকরি ছিল না বলে তখন তার সাথে আমার বিয়েটা হয়নি। তার মা এসেছিলেন আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল নিয়ে, কিন্তু মা তার মাকে এক প্রকার অপমান করেই সেদিন বলেছিলেন, আপনার বেকার ছেলের কাছে আমার মেয়েকে তুলে দিয়ে নিজের পায়ে কুড়ুল আমি বসাতে চাই না। সেই পরাগ এসে মাকে বলল, আন্টি, কি শুনেছি এটা নিতুর বিষয়ে? মা কেঁদে উঠলেন হাউমাউ করে, বললেন, সত্যিই শুনেছ বাবা, আমার নিতুর সব শেষ হয়ে গেল। মেয়েটার যে কি হবে এখন। পরাগ সঙ্গে সঙ্গে বলল, আন্টি, আপনি কিছু মনে না করলে আমি একটা আবদার করতে চাই। কি আবদার করতে চাও বাবা? নিতুর দায়িত্ব নিতে চাই আমি, নিতুকে বিয়ে করতে চাই আমি। মা সঙ্গে সঙ্গে বললেন, পরাগ, এই যে চেয়ারটা একটু বসো তো বাবা, এক কাপ চা খাও, তারপর তোমার বন্ধু পল্লবের সাথে গল্প গুজব করে বাড়ি ফিরে যাও। শোনো বাবা, আবেগে পড়ে মানুষ অনেক কিছুই বলে ফেলে, করেও ফেলে অনেক কিছু, কিন্তু পরে পস্তাতে হয়। আমি চাই না তুমি আবেগে গ্রস্ত হয়ে এমন কিছু করো। পরাগ বলল, না আন্টি, আমি আবেগী হয়ে কিছু বলছি না। তাছাড়া আমি ম্যারিডও না। আপনি জানেন না কি জানি না, কিন্তু পল্লব জানে। আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কখনো বিয়েই করব না। অ্যাকচুয়ালি লজ্জা লেখে তো আর লাভ নেই। আমি মাকে বলে দিয়েছিলাম নিতুকে ছাড়া আর কারোর সঙ্গে আমার সংসার করা ইম্পসিবল, কারণ আমি এক এক দিন এক একজনকে ভালোবাসতে পারবো না। মা খানিকটা চুপ করে রইলেন, তারপর বললেন, আজ তুমি ওঠো, আমি এই বিষয়ে নিতুর সাথে কথা বলবো। ও রাজি নারাজি একটা ব্যাপার আছে তো। আর তোমাকেও 3 দিন সময় দেয়া হলো। এই 3 দিন তুমি খুব করে ভাবো, ভেবে দেখো এই রিস্ক তুমি নিতে পারবে কিনা। এটা কিন্তু ছেলে খেলা নয়। যার সাথে তুমি সংসার করবে তার কিন্তু কখনো কোনো সন্তান সন্ততি হবে না। এখন হয়তো আবেগের বশে তুমি নিতুকে বিয়ে করলে, 3 বছর পর দেখা গেল নিতুলের মতোই তুমি বললে, তোমাকে দিয়ে আর চলবে না আমার নিতু, আমার সন্তান চাই, সন্তান ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নাই। পরাগ চমকে ওঠা গলায় বলল, আন্টি, এই রিস্ক তো আমি আরো আগেই নিয়েছি। আমি এমনও যদি জানতাম যে নিতু আর মাত্র 3 বছর বাঁচবে, তবুও তাকে আমি বিয়ে করতাম। মা বললেন, আচ্ছা, যাই হোক, তোমার হাতে সময় আছে পর্যাপ্ত। মেয়ের তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তার বিয়ে হওয়ার সম্ভাবনা 0। তুমি অনেক সময় নিয়ে ভাবো, তারপর দেখো কি করতে পারো। পরাগ বলল, আচ্ছা, আমি কি নিতুলের সাথে একটু কথা বলতে পারি আন্টি? মা বললেন, না, ওর সাথে এখন কোনো কথা বলা যাবে না। পরাগ বলল, আচ্ছা ঠিক আছে, আজ তবে আসছি। মা বললেন, আচ্ছা যাও। পরাগ চলে যাওয়ার পর মা এলেন আমার কাছে, এসে বললেন, সবই তো শুনেছিস, ছোকরাটা এসেছে দরদ দেখাতে। আরে, তোদের সাথে আমাদের না মেলে বংশ গৌরব, না মেলে অর্থ সম্পত্তি। যাই হোক, এখন এটা বিষয় না। তোর হাতে ভালো সরকারি চাকরি আছে, কিন্তু এই চাকরির লোভে তো আর আমার মেয়ে হাতে তুলে দেওয়া ঠিক হবে না। তোদের মতন ছেলেদের আমি চিনি। এটা ভালোবাসার কোনো বিয়ে হবে না, এটা হবে প্রতিশোধ নেওয়ার আনুষ্ঠানিক আয়োজন। এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। মা এই কথাগুলো পরাগকে উদ্দেশ্য করেই বলল। আমি মার দিকে তাকিয়ে রইলাম। পরাগকে আমি একসময় পাগলের মতন ভালোবাসতাম, পরাগও আমায় ভালোবাসতো। পরাগ আর আমি একবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। ওর মাথা ছুঁয়ে আমি বলেছিলাম, পরাগ, তোমাকে ছাড়া আমি আর কাউকে মেনে নিতে পারবো না। মা যদি জোর করে অন্য কোনো ছেলের সাথে আমায় বিয়ে দিয়ে দিতে চায়, তবে আমি বিষ খেয়ে মরে যাব। পরাগ সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরেছিল আর কাঁপা কাঁপা গলায় বলেছিল, ছি, এমন কথা কেউ বলে? মৃত্যুর কথা আর কখনো বলবে না। তারপর পরাগ আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো। সে বলল, নিতু, আমি মৃত্যুর মতন কঠিন বিষয়কে ভয় পাই, তবে মরে যাওয়ার মতন কঠিন প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো না।
তবে যা পারবো তা হলো আমার জীবনে তুমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে আসতে দেব না। তোমায় যদি না পাই তবে অন্য কোনো মেয়েকে আমি বিয়ে করব না। পরাগ তার কথা রেখেছিল। আমি বাস্তবতার সম্মুখীন হয়ে সব ভুলে গিয়েছিলাম, প্রতিজ্ঞা রাখা হয়নি। মা বলেছিল নিতুলকে বিয়ে না করলে মা সুইসাইড করবে। আমি তখন ভয় পেয়েছিলাম, বাধ্য হয়েছিলাম সেদিন বিয়ে করতে। বিয়ের পর যে পরাগকে ভুলে গিয়েছিলাম একেবারে, বিষয়টা এমন না। বারবার মনে পড়তো ওর কথা, ওর সাথে দেখা করা, ওর সাথে কথা বলা, ওর দেওয়া ছোট্ট ছোট্ট খুশি, আমাদের দুজনের কত ছোট্ট ছোট্ট স্বপ্ন বোনা, সংসারের স্বপ্ন দেখা, দুজন দুজনের হাতে হাত রাখা, কত সময় ধরে ফোনে কথা বলা, সব কিছু মনে পড়তো। কিছু বলতে পারিনি আমি শুধু ভুলে থাকার অভিনয় করতাম। আমার মনে হয় পৃথিবীর সব মানুষই এমন, সত্যিকারের কেউ কাউকে ভুলে থাকতেই পারে না, শুধু চেষ্টা করে ভুলে যাওয়ার আর অভিনয় করে যে আমি ভুলে গেছি, সম্পূর্ণ রকমে ভুলে গেছি। কিন্তু আসলেই ভালোবাসা ভোলা তো যায় না, আর যা ভোলা যায় তা কখনো ভালোবাসা হয় না। ঠিক 3 দিন পর পরাগ আবার এলো আমাদের বাড়িতে, এসে মাকে বলল আমি প্রস্তুত আন্টি। মা খেয়ালি সুরে বলেন, কিসের জন্য প্রস্তুত তুমি? পরাগ সহজ গলায় বলল, নিতুকে বিয়ে করার জন্য। আমি অনেক ভেবে দেখেছি, আমার মনে হয়েছে নিতুর আমার জীবনে ফিরে আসাটা হবে আমার জন্য আশীর্বাদ স্বরূপ, ওকে পাওয়া হবে আমার পরম সৌভাগ্য। মা কঠিন গলায় বললেন, শুধু তুমি এসে এসব বললে তো আর হবে না, বাড়ির গার্জেন লাগবে। তোমার গার্জেন তো তোমার মা, তোমার মাকে পাঠাও আমাদের বাড়িতে, উনি এসে বলুক, তারপর ডিসিশনে যাব আমরা। পরাগ বলল, আন্টি মা এখানে আসবেন না। কেন আসবেন না? আজ আমার মেয়ে ডিভোর্সি বলে ভাব দেখাচ্ছেন? না আন্টি, বিষয়টা তেমন না। মা আগে একবার এসে লজ্জিত হয়ে গিয়েছিলেন, তাই তিনি এখানে আর আসতে লজ্জা পাচ্ছেন। তবে তাকে আমি রাজি করিয়েছি, তিনি আমায় সম্পূর্ণ অনুমতি দিয়েছেন। মা হেসে উঠলেন, হেসে বলেন, পরাগ এটা ছেলে খেলা নয় বাবা, তোমার মতন একটা বাচ্চা ছেলের কথায় তোমার হাতে আমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। এখন যাও, মাকে নিয়ে আসো। পরাগ বলল, আন্টি নিতুর সাথে আজ একটু কথা বলা যাবে? মা বললেন, না, সে কথা বলতে পারবে না। পরাগ আর কি করবে, বোকার মতন মায়ের সামনে থেকে উঠে বাসার দিকে পা ফেললো। অত জেদ ভালো নয়। মার জেদ শেষে মাটি হলো, অহংকার মিশে গেল মাটির সাথে। সেদিন আমাদের বাড়ি থেকে পরাগ অপমানিত হয়ে যাওয়ার পর থেকেই আমি কাঁদতে শুরু করলাম। মা বললেন, কাঁদছিস কেন তুই? কি হয়েছে রে নিতু? আমি কাঁদতে কাঁদতেই বললাম, তোমার এই জেদটার কারণেই আমি একবার আমার সুখকে হারিয়েছিলাম, পরাগকে কঠিন কষ্ট দিয়েছিলাম। এর ফল কি ভালো হয়েছে? ভালো হয়নি। এবারে জেদটার